বাংলা ইন্ডিয়া জিরো সাম গেম এগেনস্ট বাংলাদেশ। ভারতের কাছে জিরো সাম গেমের শিকার হচ্ছে বাংলাদেশ। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারতের সাম্প্রতিক সময়ে বৈদেশিক সম্পর্ক বাংলাদেশের সাথে সমস্যা সমূহ লিখুন এবং ভারতের সাথে কূটনৈতিক দর কষাকষি বাংলাদেশের সাফল্য পাওয়ার উপায় কী কী তা সুপারিশ করুন। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ রিভিটালাইজড রিলেশনশিপ ইয়েট প্রবলেম রিমেইন। আরাফাত কবির, এশিয়া পলিটিক্স ফোর্বস। বাংলাদেশের মুক্তির সংগ্রাম থেকে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো ভারত, আর ভারতের সাথে সবচেয়ে বেশি সীমান্ত লেগে আছে বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য আমদানি করে ভারত থেকে। বাংলাদেশের সাংস্কৃতিক বাজারের সিংহভাগই ভারতের দখলে। তারপরেও ভারত বাংলাদেশের সাথে বৈষম্যমূলক কূটনীতি জিরো সাম গেম অনুসরণ করছে, যেখানে দুই দেশের মধ্যে 0-0 গেম বা উইন উইন সিচুয়েশন থাকা প্রত্যাশিত ছিল, সেখানে ভারত আমাদের সাথে জিরো সাম গেম অনুসরণ করছে। এখন প্রবলেম কি? প্রবলেম সলভ, এটা যেহেতু প্রবলেম সলভিং, প্রবলেম হচ্ছে বাংলাদেশের সাথে ভারত ঐতিহাসিকভাবে কূটনৈতিক বৈষম্যের দৃষ্টান্ত রেখেছে। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক বৈষম্যের তথ্য প্রচার, বর্তমানে অ্যান্টি বাংলাদেশ যে ক্যাম্পেইন চালাচ্ছে ইন্ডিয়ান মিডিয়া, ফেক নিউজ ছড়াচ্ছে, বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজকে সংকটে ফেলতে তারা বহির্বিশ্বে বাংলাদেশের সাম্প্রদায়িক বৈষম্যের তথ্য প্রচার করছে। অপরাধী প্রত্যার্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি 2013 থাকা সত্ত্বেও বাংলাদেশে শেখ হাসিনাকে প্রত্যার্পণে ভারত বাংলাদেশে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ডিপ্লোম্যাটিক নোটের জবাব দেয়নি এখনও, যা কূটনৈতিক অগ্রাহ্য বা ডিনায়ালকে বোঝায়। এক্সট্রাডিশন চুক্তি থাকার পরেও শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার কোনো তারা সাড়া দেয়নি। এটা হচ্ছে এক প্রকার ডিনায়াল করা হচ্ছে, কূটনৈতিক অগ্রাহ্য করা। আইনের তোয়াক্কা না করেই সীমান্তে মারণাস্ত্র ব্যবহার করে বাংলাদেশের বেসামরিক নাগরিকদের হত্যা করা, সীমান্তে বেসামরিক নাগরিক হত্যা। গত 5 দশকে 85 থেকে 90% বাণিজ্য ঘাটতি বজায় রাখা। 1983 সালে তিস্তা নিয়ে MOU স্বাক্ষরের পরেও 2011 সালে তিস্তা চুক্তির খসড়া হলে পশ্চিমবঙ্গ প্রাদেশিক সরকারের চাপে আজ পর্যন্ত তিস্তার আলো মুখ দেখেনি। ওইদিকে তিস্তা সমঝোতা স্মারক অনুসরণ না করায় বাংলাদেশের 7টি জেলা পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। তাহলে তিস্তা চুক্তির বাস্তবায়ন না করা। 1996 সালে গঙ্গা চুক্তির শর্ত অনুসরণ না করা, গঙ্গার পানি বন্টন চুক্তির এই শর্ত অনুসরণ না করা 1996 সালের। 2026 সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া। NRC নামে বাংলাদেশি বংশোদ্ভূত পুশ ইনের হুমকি প্রদান। NRC দিয়ে ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছে তাদেরকে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দেওয়ার কথা বলা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার কলকাতার উপকমিশনারের কার্যালয়ে ভারত কর্তৃক হামলা। বাংলাদেশি হাইকমিশনার ও কলকাতার উপকমিশনার কার্যালয়ে হামলা আগরতলায়। এছাড়াও সম্প্রতি বাংলাদেশ যে ট্রান্সশিপমেন্ট সুবিধা 2020 সাল থেকে পেয়ে আসছে ভারত, সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ট্রান্সশিপমেন্ট সুবিধা ছাড়াও বাংলাদেশে যে চাল আমদানির একটা বড় চালান ভারত আটকে দিয়েছে। রিকমেন্ডেশন হচ্ছে বাণিজ্য সম্পর্ক বাড়াতে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি বা সেপা স্বাক্ষরের পদক্ষেপ নেওয়া যেতে পারে। সেপা স্বাক্ষর ট্রান্সশিপমেন্ট করিডর কানেক্টিভিটির দিক দিয়ে বাংলাদেশ ভারতকে মনে করিয়ে দিতে পারে যে এসব স্পর্শকাতর ইস্যুতে বাংলাদেশ ভারতের পাশে থাকতে পারে। তাই ভারত বাংলাদেশের সাথে সমস্যা মিটাতে সচেষ্ট হবে। পশ্চিমবঙ্গ সরকারকে বাংলাদেশ মনে করিয়ে দিতে পারে, ভারত সরকারকে মনে করিয়ে দিতে পারে যে ট্রান্সশিপমেন্ট কানেক্টিভিটি ইস্যুতে বাংলাদেশ ভারতের পাশে থাকতে পারে এবং পশ্চিমবঙ্গ সরকারকে মনে করিয়ে দেওয়া যে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক হিস্সা লাভ করে ভারত। এই পশ্চিমবঙ্গের সাথে আমাদের বাণিজ্য সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের অন্তত 16টি স্থলবন্দর রয়েছে। সম্প্রতি বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা বা ভিসা দেওয়া কড়াকড়ি করায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বাণিজ্য বেশি, এটা ভারতকে মনে করিয়ে দেওয়া।
এবং পশ্চিমবঙ্গের সাথে যে বাংলাদেশে অন্তত 16টি স্থলবন্দর রয়েছে, বাকি নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সরকার যৌথভাবে কাজ করতে পারে। বাংলাদেশ ভারতকে সমুদ্রসীমার মামলার ফলাফল মনে করিয়ে দিতে পারে যে বাংলাদেশ প্রয়োজনে হেলসিঙ্কি সনদের আলোকে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পারে। যেরকম করে সমুদ্রসীমার ন্যায্য দাবির জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করে 2012 সালে মিয়ানমারের বিপক্ষে এবং 2014 সালে ভারতের বিপক্ষে জয়লাভ করে, ঠিক তেমনই হেলসিঙ্কি সনদের আলোকে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পারে। যদিও পানি বণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ করা যাবে না এমন শর্তে ভারত 1966 হেলসিঙ্কি কনভেনশনে স্বাক্ষর করেছিল। এছাড়াও যুক্তরাষ্ট্রে FOIP স্ট্র্যাটেজি পরিকল্পনায় বাংলাদেশ ভারতকে সহযোগী হিসেবে অংশীদার হতে পারে। ভারতের FOIP পরিকল্পনার অংশীদার হতে পারে বাংলাদেশ। বাংলাদেশ যেহেতু বিমস্টেক, আসিয়ান এবং BCIM ট্রানজিট কেন্দ্র, বাংলাদেশ ট্রানজিট কেন্দ্র, বিমস্টেক, আসিয়ান এবং BCIM, সেহেতু ভারত বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে, বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করতে পারে। এই সম্ভাবনার কথা ভারতকে জানিয়ে দেওয়া। বাংলাদেশ যে এগুলো ট্রানজিট পয়েন্ট, এই সম্ভাবনার কথা ভারতকে জানিয়ে দেওয়া। বাংলাদেশ ভারতকে 1966 সালের হেলসিঙ্কি সনদ, 1997 সালের জাতিসংঘের জলপ্রবাহ সনদ, 1966 সালের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক সনদ মনে করিয়ে বৈষম্যের ব্যাপারে অভিহিত করতে পারে। তাহলে বাংলাদেশ ভারতকে বৈষম্যের ব্যাপারে অভিহিত করতে পারে কোন দিক থেকে? 1966 সালের হেলসিঙ্কি সনদ, 97 জলপ্রবাহ সনদ জাতিসংঘের, 66 সালের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক সনদ। বাংলাদেশের কাছে ভারতের প্রধান স্বার্থ হচ্ছে ট্রান্সশিপমেন্ট। এটা বাংলাদেশের ট্রাম্প কার্ড। বাংলাদেশ 2016 সাল থেকে ভারতকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছে। এখন বাংলাদেশকে এই ট্রাম্প কার্ড নিয়ে কূটনীতি প্রয়োগ করা যেতে পারে। তাই কূটনীতিক হিসেবে ভারতকে যে কোনো ইস্যুতে অ্যাড্রেস করে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ সরকার যে কোনো সময় ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিবে এবং তিস্তা চুক্তি না হলে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে পুনরায় ভাববে। যে বাংলাদেশ সরকার যে কোনো সময় ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিতে পারে, এই মেসেজটা ভারতকে দেওয়া। এবং কূটনৈতিক এই তিস্তা যে চুক্তি, সেটা যদি বাস্তবায়ন না করে তাহলে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে পুনরায় ভাববে। বাংলাদেশ প্রয়োজনে পাকিস্তান ও চীনের সাথে আলোচনা করতে পারে। আলোচনা করে ভারতের সাথে পানি বণ্টন নিয়ে তাদের পরিকল্পনার সাথে বাংলাদেশকে যুক্ত করার হুঁশিয়ারি প্রদান করতে পারে। অর্থাৎ চীনকে দিয়ে ভারতকে একটা মেসেজ দেওয়া, অর্থাৎ চীন যাতে ভারতকে আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন সম্পর্ক মনে করিয়ে দেয়। ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চাইছে। জাতিসংঘে ভোটাভুটিতে বাংলাদেশ ভারতের পাশে থাকতে পারার বিষয়টি ভারতকে মনে করিয়ে দেওয়া। বাংলাদেশের ঐতিহাসিকভাবে নন ইনহেরিটেন্স ডিপ্লোমেসি বা নিরপেক্ষ অনুসরণ করে। তাই ভারতকে মনে করিয়ে দেওয়া যেতে পারে যে বাংলাদেশ কারো জন্য নতজানু বা হুমকি নয়। তাহলে বাংলাদেশ ভারতকে মনে করিয়ে দিতে পারে বাংলাদেশ কারো জন্য নতজানু বা হুমকি নয়। নন ইনহেরিটেন্স ডিপ্লোমেসি আমরা ফলো করি। পাকিস্তান ও চীনের সাথে পরমাণু আলোচনা এগিয়ে নিতে নিউক্লিয়ার আমব্রেলা ভুক্তির চেষ্টার বিষয়ে পদক্ষেপ নিতে পারে। বাংলাদেশ নিউক্লিয়ার আমব্রেলার ভিতরে যাইতে পারে পাকিস্তান এবং চীনের সাথে পরমাণু সংক্রান্ত আলোচনা করে। পানি বণ্টন সমস্যার সমাধানের জন্য যৌথ নদী কমিশন JRC 1972-এর নতুন রূপে ডিসকাশন বডি তৈরি করা যেতে পারে। এখন ইন্টারন্যাশনাল রেফারেন্স কি আছে দেখব আমরা। ইন্টারন্যাশনাল রেফারেন্স, সেক্ষেত্রে নদীবাহিত পলি দিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ। শরীরে রক্ত যেমন বন্ধ হলে মানুষ মৃত্যু ঘটতে পারে, তেমনি নদীর প্রবাহ বন্ধ হয়ে গেলেও বাধাগ্রস্ত ভূখণ্ড অস্তিত্ব বিপন্ন হতে পারে। ধীরে ধীরে সেটাই হচ্ছে। একসময় 1200 নদীর দেশ
এখন মাত্র 230টি নদী টিকে আছে, তাও ভালো পজিশনে নাই। এই ফারাক্কা বাঁধই বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দিয়েছে কমপক্ষে 20টা নদী। ফারাক্কা বাঁধ বাংলাদেশ থেকে 20টা নদী মুছে দিয়েছে। এটা ভারতের অন্যায় ও অপ্রতিবেশী সুলভ আচরণ। কেননা অভিন্ন নদীর পানি ব্যবহার সংক্রান্ত 1966 সালের হেলসিঙ্কি নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি অববাহিকাভুক্ত রাষ্ট্র অভিন্ন নদী ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অন্য রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন বিবেচনায় নেবে। মানে নদী অববাহিকাভুক্ত রাষ্ট্র নদীর ব্যবহার ক্ষেত্রে অন্য রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন বিবেচনায় করবে। এটা হেলসিঙ্কি সনদ 1966 নীতিমালায় বলা হয়েছে। 1997 সালে জাতিসংঘের জলপ্রবাহ কনভেনশন অনুযায়ী প্রণীত আইনে বলা হয়েছে, নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে অন্য দেশ মারাত্মকভাবে ক্ষতি বা বিপদের মুখে পড়ে। 2 নম্বর, নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক 2টি নদী সনদ 1966। এখানে বলছে বসবাসের সহজাত অধিকার, ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তি জীবনের নিরাপত্তা বিধান সব সদস্য রাষ্ট্রে নিশ্চিত করবে। তাহলে নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক 2টি সনদ 1966 এখানে কি বলছে যে বসবাসের সহজাত অধিকার, ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তি জীবনের নিরাপত্তা বিধান, বসবাসের সহজাত অধিকার, ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তি জীবনের নিরাপত্তা বিধান সব সদস্য রাষ্ট্র নিশ্চিত করবে। এবং 3 নম্বর, 1966 সালের যে ভিয়েনা কনভেনশনের 22 নং অনুচ্ছেদ অনুসারে কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রদান করার দায়িত্ব গৃহীত রাষ্ট্রের, রিসিভিং স্টেটের।